গল্পের শুরুতে আমরা দেখি এক ধ্বংসপ্রাপ্ত পৃথিবী। সূর্যের প্রচণ্ড তাপে পৃথিবীর বেশিরভাগ অংশ পুড়ে মরুভূমি হয়ে গেছে, যাকে বলা হয় স্কর্চ। তার উপর মানুষের ঘাড়ে চেপে বসেছে এক মরণঘাতী ভাইরাস, যার নাম ফ্লেয়ার। এই ভাইরাসে কেউ আক্রান্ত হলে তার মস্তিষ্ক পুঁছে যায়। মানুষ ধীরে ধীরে হিংস্র দানব বা ক্র্যাঙ্কে পরিণত হয়। সহজ কথায় বললে জম্বি। এই ধ্বংসের হাত থেকে মানুষকে বাঁচাতে কিছু দেশ মিলে তৈরি করে একটা সংস্থা, নাম দেওয়া হয় WCKD বা উইকেট। কিন্তু এদের উদ্দেশ্য মোটেও ভালো ছিল না। এরা ভাইরাসের প্রতিষেধক বা কিওর বানানোর নাম করে ছোট ছোট বাচ্চাদের ওপর অমানুষিক অত্যাচার চালাতো, বিশেষ করে সেই সব বাচ্চাদের ওপর যাদের শরীরে এই ভাইরাসের বিরুদ্ধে প্রাকৃতিক প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি আছে। গল্পের শুরুতেই আমরা দেখি থমাস, নিউট, মিনহো এবং তাদের বাকি বন্ধুরা হেলিকপ্টারে করে সেই ভয়ানক মেজ থেকে উদ্ধার পাওয়ার পর একটা বিশাল এবং সুরক্ষিত বিল্ডিংয়ে এসে পৌঁছায়। তাদের মনে তখন স্বস্তির নিঃশ্বাস। যাক বাবা, আর কোনো দানব বা গোলক ধাঁধার ভয় নেই। এখানে তাদের স্বাগত জানায় জ্যানসন নামের এক লোক। জ্যানসন দেখতে বেশ ভদ্র, কথায় বার্তায় মনে হয় যেন সেই তাদের আসল অভিভাবক। সে বলে, তোমাদের ভয় নেই, তোমরা এখন নিরাপদ। WCKD বা উইকেটের হাত থেকে আমরাই তোমাদের বাঁচিয়েছি। থমাস আর তার বন্ধুরা দেখে সেখানে তাদের মতো আরও অনেক কিশোর কিশোরী আছে যারা অন্য মেজ থেকে উদ্ধার হয়ে এসেছে। তাদের সবাইকে ভালো খাবার দেওয়া হচ্ছে, নরম বিছানা দেওয়া হচ্ছে। কিন্তু একটা অদ্ভুত নিয়ম আছে এখানে। প্রতিদিন জ্যানসন এসে কিছু বাচ্চার নাম পড়ে শোনায়। যাদের নাম ডাকা হয় তাদের বলা হয়, তোমাদের এক নতুন এবং সুন্দর জায়গায় নিয়ে যাওয়া হবে, যেখানে কোনো ভাইরাস নেই, কোনো কষ্ট নেই। সবাই আশায় থাকে কখন তাদের নাম ডাকা হবে। কিন্তু থমাস স্বভাবগতভাবেই একটু সন্দেহবাদিক। সে লক্ষ্য করে তেরেসাকে তাদের থেকে আলাদা করে নিয়ে যাওয়া হয়েছে। কারণ জানতে চাইলে বলা হয় শুধু কিছু সাধারণ মেডিকেল টেস্টের জন্য তাকে নেওয়া হয়েছে। কিন্তু থমাসের মন সেটা মানতে চায় না। এর মধ্যেই থমাসের পরিচয় হয় অ্যারিস নামের এক ছেলের সাথে। অ্যারিস বাথরুমে লুকিয়ে ভেন্টিলেশনের ভেতর দিয়ে অনেক কিছু দেখেছে। সে থমাসকে বলে, ভাই, এখানে কিছু একটা গোলমাল আছে। যাদের নাম ডাকা হয় তারা আর কখনো ফিরে আসে না, আর তাদের কোথায় নিয়ে যাওয়া হয় সেটাও কেউ জানে না। অ্যারিসের কথা শুনে থমাসের সন্দেহ আরও বেড়ে যায়। এক রাতে অ্যারিস থমাসকে ডেকে নিয়ে যায়। তারা দুজন লুকিয়ে ভেন্টিলেশন পাইপের ভেতর দিয়ে হামাগুড়ি দিয়ে একটা ল্যাবের উপর পৌঁছায়। নিচে তাকিয়ে তারা যা দেখে তাতে তাদের রক্ত হিম হয়ে যায়। তারা দেখে যাদের নাম ডাকা হয়েছিল সেই সব বাচ্চাদের একটা অদ্ভুত মেশিনের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। তাদের শরীরের ভেতর অজস্র নল ঢোকানো। তাদের শরীর থেকে নীল রঙের এক ধরনের তরল বের করে নেওয়া হচ্ছে। আর এই পুরো কাজটা তদারকি করছে সেই জ্যানসন। আসলে জ্যানসন কোনো উদ্ধারকারী নয়, সে উইকেটেরই এক বড় কর্মকর্তা। আর এই পুরো সাজানো নাটকটা করা হয়েছে শুধুমাত্র এই ইমিউন বাচ্চাদের শরীর থেকে এনজাইম বা রক্ত সংগ্রহ করার জন্য, যাতে সেটা দিয়ে আভা পেইজ, যে এই সংস্থার প্রধান, নিজের জীবন বাঁচাতে পারে এবং গবেষণা চালাতে পারে। জ্যানসন ভিডিও কলে আভা পেইজকে কথা দিচ্ছে যে খুব দ্রুত সে আরও বাচ্চার ব্যবস্থা করবে। থমাস বুঝতে পারে তারা কসাইখানার গরুর মতো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, অপেক্ষা শুধু জবাই হওয়ার। দেরি করা যাবে না। থমাস তক্ষুনি তার বন্ধুদের কাছে ফিরে আসে এবং সব খুলে বলে। প্রথমে নিউট আর মিনহো বিশ্বাস করতে চায়নি, কিন্তু থমাসের চোখের ভয় দেখে তারা বুঝতে পারে বিপদ কতটা গুরুতর। তারা ঠিক করে আজ রাতেই পালাবে। কিন্তু পালাবে বললেই তো আর পালানো যায় না। পুরো বিল্ডিং সিকিউরিটি গার্ডে গিজগিজ করছে। তারা প্রথমে তেরেসাকে উদ্ধার করতে মেডিকেল উইংয়ে যায়। সেখানে গিয়ে দেখে তেরেসার শরীরেও অদ্ভুত সব যন্ত্রপাতি লাগানোর প্রস্তুতি চলছে। থমাস ডাক্তারদের ভয় দেখিয়ে তেরেসাকে ছাড়িয়ে নেয়। ততক্ষণে জ্যানসন বুঝে গেছে যে বাচ্চারা বিদ্রোহ করেছে। পুরো বিল্ডিংয়ে সাইরেন বেজে ওঠে। শুরু হয় এক শ্বাসরুদ্ধকর ধাওয়া। থমাস আর তার দল করিডোর দিয়ে দৌড়াতে থাকে। সামনে যেই গার্ড আসে তাকে পিটিয়ে ধরাশায়ী করে দেয়। মিনহো তার সেই বিখ্যাত লাথি মেরে এক গার্ডকে ফেলে দেয় এবং তার বন্দুক কেড়ে নেয়। এক পর্যায়ে তারা একটা বিশাল স্লাইডিং দরজার সামনে এসে আটকে যায়। ওপাশ থেকে জ্যানসন আর তার বাহিনী গুলি চালাতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে অ্যারিস দরজাটা খুলে দেয় এবং তারা কোনো মতে বাইরে বেরিয়ে আসে। কিন্তু বাইরে বেরিয়ে তারা যা দেখে তার জন্য তারা প্রস্তুত ছিল না। বাইরে শুধুই বালি আর ধ্বংসস্তূপ, মাইলের পর মাইল জুড়ে মরুভূমি, আর প্রচণ্ড বালু ঝড় হচ্ছে। জ্যানসন তাদের ধাওয়া করতে বাইরে আসতে পারে না ঝড়ের কারণে, কিন্তু সে জানে এই মরুর বুকে বাচ্চারা বেশিক্ষণ টিকবে না। থমাসরা বালু ঝড়ের মধ্যেই দৌড়াতে থাকে। তাদের লক্ষ্য যেভাবেই হোক এই উইকেটের নাগালের বাইরে যেতে হবে। অনেকক্ষণ দৌড়ানোর পর তারা একটা পরিত্যক্ত শপিং মলে আশ্রয় নেয়। জায়গাটা ঘুটঘুটে অন্ধকার আর বালিতে অর্ধেক ডুবে আছে। সবাই খুব ক্লান্ত। তারা ভাবে হয়তো এখানে কিছুক্ষণ বিশ্রাম নেওয়া যাবে। তারা মলের ভেতর খাবারের খোঁজ করতে থাকে। মিনহো একটা জেনারেটর খুঁজে পায় এবং সেটা চালু করে। আলো জ্বলে উঠলেই তারা একটা ভয়াবহ দৃশ্য দেখে। হঠাৎ তারা দেখে মানুষের মতোই দেখতে কিন্তু চামড়া পচে যাওয়া কিছু জীব তাদের দিকে তাকিয়ে আছে।
এগুলোই হলো ক্র্যাঙ্ক। আলো জ্বলার সাথে সাথে ক্র্যাঙ্কগুলো তাদের দিকে তেড়ে আসে। এদের গতি সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি। শুরু হয় আরেক দৌড়। এবার আর মানুষের হাত থেকে নয়, জম্বিদের হাত থেকে বাঁচার লড়াই। দৌড়াতে দৌড়াতে তারা একটা সরু প্যাসেজ দিয়ে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু উইনস্টন নামের তাদের এক বন্ধু একটু পিছিয়ে পড়ে। একটা ক্র্যাঙ্ক তার পেটে খামচি দেয়। যদিও বাকিরা তাকে টেনে তোলে এবং কোনো মতে বাইরে বেরিয়ে আসে, কিন্তু উইনস্টন মারাত্মক জখম হয়। সারা রাত তারা মরুভূমির ঠান্ডায় কাঁপতে কাঁপতে হাঁটে। সকালে তারা বুঝতে পারে উইনস্টনের অবস্থা খুব খারাপ। ভাইরাস তার শরীরে ছড়িয়ে পড়ছে। সে ধীরে ধীরে ক্র্যাঙ্কে পরিণত হচ্ছে। উইনস্টন নিজেও সেটা বুঝতে পারে। সে নিউটের হাতে একটা বন্দুক তুলে দিয়ে বলে, আমি ওই দানবদের মতো হতে চাই না, প্লিজ আমাকে এখানেই শেষ করে দিয়ে যাও। দলের সবার জন্য এটা ছিল একটা কঠিন মুহূর্ত। কাউকে ফেলে যাওয়া মানে নিজেদের একটা অংশকে মেরে ফেলা, কিন্তু তাদের হাতে কোনো উপায় ছিল না। তারা উইনস্টনকে রেখে সামনে এগিয়ে যায়। কিছুক্ষণ পর পেছন থেকে একটা গুলির শব্দ শোনা যায়। সবাই বুঝতে পারে উইনস্টন আর নেই। ক্লান্ত, ক্ষুধার্ত এবং মানসিকভাবে ভেঙে পড়া দলটা হাঁটতে হাঁটতে একটা অদ্ভুত জায়গায় এসে পৌঁছায়। সেখানে তারা আবার ক্র্যাঙ্কদের আক্রমণের মুখে পড়ে, কিন্তু এবার তাদের বাঁচায় এক মেয়ে, নাম ব্রেন্ডা। ব্রেন্ডা তাদের নিয়ে যায় একটা বড় আস্তানায়, যার নেতা হলো জর্জ। জর্জ বেশ চতুর এবং ধূর্ত লোক। সে প্রথমে থমাসদের বেঁধে ফেলে এবং উইকেটের কাছে বিক্রি করে দেওয়ার হুমকি দেয়, কিন্তু থমাস জর্জকে বোঝায় যে উইকেট তাদের কাউকে ছাড়বে না। থমাস বলে পাহাড়ের রাইট আর্ট নামের এক বিদ্রোহী দল আছে যারা উইকেটের বিরুদ্ধে লড়ছে। যদি জর্জ তাদের সাহায্য করে রাইট আর্মের কাছে পৌঁছে দেয়, তাহলে জর্জ নিজেও মুক্তি পাবে। জর্জ রাজি হয়, কিন্তু সমস্যা হলো জর্জের দলেরই একজন বিশ্বাসঘাতক জ্যানসনকে খবর দিয়ে দেয়। মুহূর্তের মধ্যে উইকেটের হেলিকপ্টার আর সৈন্যবাহিনী সেখানে আক্রমণ করে। শুরু হয় তুমুল গোলাগুলি। জর্জ পুরো বিল্ডিংয়ে বোমা ফিট করে রেখেছিল। সেগুলোতে বিস্ফোরণ ঘটিয়ে সে থমাসদের নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু পালানোর সময় থমাস আর ব্রেন্ডা দল থেকে আলাদা হয়ে যায়। তারা একটা গর্তের ভেতর পড়ে যায়। থমাস আর ব্রেন্ডা এখন একা। তারা মাটির নিচের নর্দমা আর সুড়ঙ্গ দিয়ে পথ চলতে শুরু করে। জায়গাটা খুবই নোংরা আর ভয়ঙ্কর। হঠাৎ তারা অনুভব করে দেয়ালের গায়ে জ্যান্ত কিছু লেগে আছে। এগুলো হলো ক্র্যাঙ্ক, যারা সুপ্ত অবস্থায় ছিল কিন্তু তাদের গায়ের গন্ধে জেগে উঠেছে। শুরু হয় এক ভয়াবহ ধাওয়া। থমাস আর ব্রেন্ডা দৌড়াতে দৌড়াতে এক ধ্বংসপ্রাপ্ত বহুতল ভবনে উঠে যায়। ক্র্যাঙ্কগুলো তাদের পিছু ছাড়ে না। এক পর্যায়ে তারা একটা কাঁচের ছাদের ওপর এসে পড়ে। নিচে 1000 ফুট গভীর খাদ। পেছনে ক্র্যাঙ্ক। ব্রেন্ডা লাফ দিতে গিয়ে কাঁচের ওপর পড়ে যায় এবং কাঁচ ভাঙতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে একটা ক্র্যাঙ্ক ব্রেন্ডার ওপর ঝাঁপিয়ে পড়ে। থমাস কোনো মতে ব্রেন্ডাকে বাঁচায়, কিন্তু মারামারি করার সময় একটা ক্র্যাঙ্ক ব্রেন্ডার পায়ে কামড় বসিয়ে দেয়। ব্রেন্ডা সেটা থমাসের কাছে লুকায়, কারণ সে জানে কামড় খাওয়া মানেই মৃত্যু। থমাস আর ব্রেন্ডা অনেক কষ্টে বাকিদের খোঁজে মার্কাস নামের এক লোকের ডেরায় পৌঁছায়। মার্কাস রাইট আর্টের লোকেশন জানে, কিন্তু সেখানে ঢোকার জন্য তাদের এক অদ্ভুত পানীয় খেতে বাধ্য করা হয়। সেই পানীয় খাওয়ার পর থমাসের মাথা ঘুরতে শুরু করে। সে হ্যালুসিনেশন বা ভ্রম দেখতে থাকে। তার মনে হয় সে আবার সেই পার্টিতে আছে, আবার সেই ল্যাবে বন্দী। একসময় সে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার পর সে দেখে জর্জ মার্কাসকে পিটিয়ে রাইট আর্টের ঠিকানা বের করছে। মার্কাস আসলে একজন দালাল যে বাচ্চাদের ধরে উইকেটের কাছে বিক্রি করত। তার কাছ থেকে গাড়ি আর তথ্য নিয়ে তারা আবার রওনা দেয় পাহাড়ের দিকে, যেখানে রাইট আর্ট ক্যাম্প করে আছে। অনেক পথ পাড়ি দিয়ে অনেক বাধার সম্মুখীন হয়ে অবশেষে তারা রাইট আর্টের ক্যাম্পে পৌঁছায়। সেখানে তাদের পরিচয় হয় ভিন্স এবং ডক্টর মেরির সাথে। ডক্টর মেরি একসময় উইকেটের সাথেই কাজ করতেন, কিন্তু তাদের অমানবিকতা দেখে তিনি পালিয়ে এসেছেন। মেরি জানান থমাসই ছোটবেলায় তাকে এই তথ্যগুলো দিয়েছিল, যার কারণে আজ তারা প্রতিরোধ গড়ে তুলতে পেরেছে। মেরি ব্রেন্ডার অবস্থা দেখে বুঝতে পারেন সে আক্রান্ত। তিনি থমাসের রক্ত নিয়ে একটা এনজাইম তৈরি করেন এবং সেটা ব্রেন্ডার শরীরে পুশ করেন। এতে ব্রেন্ডার সাময়িকভাবে সুস্থ হয়ে ওঠে। মেরি বলেন এটা কোনো পার্মানেন্ট কিওর না, কিন্তু এটা ভাইরাসকে দমিয়ে রাখে। সবাই যখন ভাবছে তারা অবশেষে নিরাপদ, তখনই ঘটে গল্পের সবচেয়ে বড় টুইস্ট। তেরেসা থমাসকে এক পাহাড়ের চূড়ায় ডেকে নিয়ে যায়। সেখানে তেরেসা তার ছোটবেলার কষ্টের কথা বলে। সে বলে তার মা এই ভাইরাসে আক্রান্ত হয়ে নিজের চোখ উপড়ে ফেলেছিল। সেই দৃশ্য তেরেসা ভুলতে পারে না। সে বিশ্বাস করে উইকেট যা করছে তা পৃথিবীর ভালোর জন্যই করছে। হয়তো উপায়টা খারাপ, কিন্তু উদ্দেশ্য মহৎ। থমাস কিছু বুঝে ওঠার আগেই আকাশে হেলিকপ্টারের শব্দ শোনা যায়। তেরেসা বিশ্বাসঘাতকতা করেছে। সে নিজের শরীরে থাকা চিপ দিয়ে উইকেটকে তাদের লোকেশন জানিয়ে দিয়েছে। মুহূর্তের মধ্যে জ্যানসন আর তার বিশাল বাহিনী পুরো ক্যাম্প ঘিরে ফেলে। শুরু হয় এক অসম যুদ্ধ। রাইট আর্টের কাছে আধুনিক অস্ত্র নেই, তারা উইকেটের কাছে টিকতে পারে না। জ্যানসন সবাইকে বন্দী করে ফেলে। আভা পেজ হেলিকপ্টার থেকে নেমে আসেন। তিনি ডক্টর মেরিকে দেখে খুশি হওয়ার বদলে গুলি করে মেরে ফেলেন। থমাসকে যখন ধরে নিয়ে যাওয়া হচ্ছিল, সে হঠাৎ তার পকেট থেকে একটা গ্রেনেড বের করে। সে বলে তোমরা যদি আমাদের ছেড়ে না দাও, আমি সবাইকে নিয়ে মরব।
জ্যানসন একটু পিছু হটে। ঠিক সেই সুযোগে জর্জ একটা বিশাল ট্রাক নিয়ে এসে জ্যানসনের সৈন্যদের উপর তুলে দেয়। শুরু হয় বিশৃঙ্খলা। এই সুযোগে থমাস আর তার বন্ধুরা পালানোর চেষ্টা করে, কিন্তু জ্যানসন আর তার লোকেরা মিনহোকে ধরে ফেলে। মিনহোকে জোর করে হেলিকপ্টারে তোলা হয়। থমাস মিনহোকে বাঁচাতে দৌড়ায়, কিন্তু চোখের সামনে তার সবচেয়ে কাছের বন্ধুকে নিয়ে হেলিকপ্টার আকাশে উড়ে যায়। যুদ্ধ শেষ। রাইট আর্টের ক্যাম্প ধ্বংস হয়ে গেছে। অনেক মানুষ মারা গেছে। মিনহো বন্দী। সবাই যখন হতাশ হয়ে বসে আছে, ভাবছে এখন কি করবে, তখন থমাস উঠে দাঁড়ায়। ভিন্স বলে, আমাদের হাতে আর কোনো উপায় নেই, আমাদের আরো দূরে কোথাও পালিয়ে যেতে হবে। কিন্তু থমাস বলে, না, আমি আর পালাবো না, আমি দৌড়াতে দৌড়াতে ক্লান্ত। ওরা মিনহোকে নিয়ে গেছে। ওরা ভেবেছে আমরা ভয় পেয়ে লুকিয়ে থাকব, কিন্তু আমি ওদের শেষ দেখে ছাড়ব। আমি মিনহোকে ফিরিয়ে আনব এবং আভা পেজকে তার পাপের শাস্তি দেব। থমাসের এই দৃঢ় প্রতিজ্ঞা দেখে বাকিরা উঠে দাঁড়ায়। তারা বুঝতে পারে পালিয়ে বাঁচার দিন শেষ, এখন সময় পাল্টা আঘাত করার। থমাসের নেতৃত্বে তারা এক নতুন মিশনের জন্য প্রস্তুত হয়, সরাসরি উইকেটের হেডকোয়ার্টারে হামলা চালানো। আর এখানেই শেষ হয় মেজ রানার সিরিজের দ্বিতীয় মুভি দ্য স্কর্চ ট্রায়ালস। বন্ধুরা, থমাস কি তার বন্ধু মিনহোকে উদ্ধার করতে পারবে? তেরেসার এই বিশ্বাসঘাতকতার জবাব কি সে দিতে পারবে? এসব জানতে হলে আমাদের অপেক্ষা করতে হবে পরের পার্টের জন্য। গল্পটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে পরের গল্পের জন্য প্রস্তুত থাকুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই।